নমস্কার। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর ঘোষণা করেছেন, সেটা আমরা সকলেই জানি, এবং সেটা নিয়ে একটা বিরাট সাড়া পড়ে গেছে চারিদিকে। কিভাবে করব ফর্ম ফিল আপ, কীভাবে নিজের নাম আবার অ্যাপ্লাই করব, আমাদের নাম কি বাদ যাবে নাকি আমরা সকলেই বাদ পড়ে যাব, সমস্ত কিছুর আলোচনা আজকে আমরা আমাদের এই ভিডিওতে করব। সঙ্গে রয়েছেন আমাদের তুষার স্যার। স্যারের কাছে আমরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর পাবো। কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, কিছু পার্সোনাল প্রশ্ন অনেকের রয়েছে, সেই প্রশ্নগুলো আগে আমি স্যারকে করব। একজন লিখেছেন, আমার শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডে, সেখানে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না, কিভাবে ডাউনলোড করব জানাবেন। শুধু বিহার ও পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে। এটা ঠিক কথা যে নির্বাচন কমিশন যে সমস্ত রাজ্যে এসআইআর ঘোষণা করেছে, প্রথমে বিহারে হয়েছে এবং দ্বিতীয় দফায় এখন 12টা রাজ্যে শুরু হচ্ছে। তো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে পুরনো এসআইআর মানে লাস্ট যখন এসআইআর হয়েছে তার কপি ডাউনলোড করা যাচ্ছে। তো বিহারের ক্ষেত্রে 2003 সালেরটা ডাউনলোড করতে হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালেরটা ডাউনলোড করতে হবে, এবং অন্য অন্য রাজ্যের লাস্ট যেবার এসআইআর হয়েছিল সেই বছর এটা ডাউনলোড করতে হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যদি এটা না পাওয়া যায়, তাহলে যিনি ঝাড়খণ্ডে বাড়ি তার তো ঝাড়খণ্ডের অন্য ডকুমেন্টস আছে, সেগুলো এখানে দেখাবেন, বা ভোটার কার্ড যে আছে তার বাবা মায়ের এবং তার যে সেখানকার ভোটার কার্ড ছিল সেটা এখানে দেখানো যেতে পারে। এবং যখন হিয়ারিং হবে তখন এগুলো দেখালে ফাইনাল লিস্টে তার নাম উঠবে। ড্রাফট লিস্টে হবে কি হবে না সেটা এখনো ক্লিয়ার হয়নি, সেটা ক্লিয়ার হলে জানিয়ে দেওয়া যেতে পারে। একজন লিখেছে যে আমার কাছে কোনো কিছু নেই, শুধুমাত্র জমির দলিল আছে 2004 সালের, তাহলে কি হবে? এখানে প্রশ্নটা হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশন 2002 ধরে কাজটা করছেন এবং ওরা দেখে নিতে চাইছেন যে এখানকার স্থায়ী অধিবাসী কিনা, এই বিষয়টা দেখে নিতে চাইছেন, মানে ভারতের স্থায়ী অধিবাসী কিনা যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভা, সেটা কোনো বিষয় নয়। 2004 সালের জমির দলিল যদি সরকার দিয়ে থাকে, মানে পাট্টা যদি দিয়ে থাকে, যাকে বলে পাট্টা, মানে সরকার যদি কোনো সম্পত্তি অ্যালটমেন্ট করে তাহলে সেটা হবে। কিন্তু আমরা যেগুলো জমি রেজিস্ট্রি করে দলিল পাই, সেক্ষেত্রে সেটা হিয়ারিংয়ের সময় আপনার কথা আপনি বলবেন, সেটা হবে কিনা সেটা তখন যারা উচ্চতর আধিকারিক আছে তারা ঠিক করবেন যে ওটা নেওয়া যায় কিনা। একজন লিখেছে, মহিলাদের বিবাহের পর বাবা মার 2002-এর ভোটার লিস্টে নাম আছে, মেয়েটির মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, এতে কি হবে? না, এক্ষেত্রে একটা জিনিস বলি, যাদের 2002-এ নাম আছে, মানে নিজের নাম বা বাবা মায়ের নাম, নিজের নাম 2002-এ থাকলে তো কোনো প্রশ্নই নেই। যদি নিজের নাম না থাকে, বাবা মায়ের নাম থেকে থাকে এবং 2025-এ নিজের নাম থাকে, 2025-এ নিজের নাম থাকতে হবে, 2002-এ বাবা মায়ের নাম থাকতে হবে। এই যদি ব্যাপারটা হয় তাহলে কিন্তু খুব সহজেই ওই বাবা মায়ের যে সিরিয়াল নম্বর, যে নাম, সেটা ইনঅমিনেশন ফর্মে লিখে দিতে হবে। এটা একেবারে সহজ একটা বিষয়। এবার সেটা যদি এই বুথে থেকে থাকে, অর্থাৎ যে বুথে 2025 সালে নাম রয়েছে সেখানে যদি নাম থাকে, তাহলে বিষয়টা আলাদা, তাহলে তাকে কিছুই দিতে হবে না, শুধু কোথায় নাম আছে সেটা দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে 2002-এ তার বাবা মায়ের নাম ছিল অন্য কোনো বিধানসভায় বা অন্য কোনো রাজ্যের কোনো বিধানসভায়, তাহলে যেখানে নাম ছিল, যে বিধানসভায় নাম ছিল, সেই লিস্টটা আনতে হবে এবং যে পেজে সে নামটা ছিল সেই সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নম্বর, এই ব্যাপারগুলো এনমিনেশন ফর্মে দিতে হবে। দিলে কিন্তু তাদের নাম উঠে যাবে, সেক্ষেত্রে সন্তানের নামও উঠে যাবে যদি 2025-এ নাম থেকে থাকে, এবং বাবা মায়ের নামও উঠে যাবে যদি প্রয়োজন হয়। কিন্তু যদি দেখা যায় যে বাবা মায়ের নাম আছে কিন্তু ছেলে বা মেয়ের নাম 2025-এও ওঠেনি, একেবারে নতুন তুলতে হবে, তাহলে কিন্তু তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যার নাম এখনও পর্যন্ত 2025-এ ওঠেনি। এই বিষয়টা পুরোপুরি আলাদা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বার্থ সার্টিফিকেট নিয়ে যে বিষয়টা হচ্ছে, যে বার্থ সার্টিফিকেট কাদের লাগবে, এখানে পরিষ্কার করে দিই, নতুন কেউ নাম তুলতে গেলে 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্ম, তার যদি নতুন এন্ট্রি করতে হয় তাহলে কিন্তু তার বার্থ সার্টিফিকেট মাস্ট। কিন্তু যার নাম অলরেডি 2025-এর তালিকায় উঠে গেছে, তার ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটে কোনো প্রশ্ন আসছে না। বা যার বাবা মার নাম
2002-এর ভোটার লিস্টে আছে, তার ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য তার বাবা মার নাম আছে এটা দেখালেই হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট প্রশ্নই আসছে না, দরকার হবে না। তাহলে এটা পরিষ্কার হলো যে বার্থ সার্টিফিকেট সবার জন্য নয়, কিন্তু 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটের বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে সে দিতে পারে কি, সেক্ষেত্রে সে অন্য কোনো ডকুমেন্ট দিতে পারে, কারণ তখন তো আমাদের বার্থ সার্টিফিকেট ছিল না, বার্থ সার্টিফিকেট অনেক পরে চালু হয়েছে। আগেকার দিনের মানুষের কারোই বার্থ সার্টিফিকেট ছিল না। সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে মাধ্যমিকের যে অ্যাডমিট, বিশেষ করে তারপরে স্কুল সার্টিফিকেট যেখানে তার ডেট অফ বার্থ আছে এবং যেখানে বাবার নাম আছে, এই ধরনের নথি দেখালে তার ডেট অফ বার্থ প্রমাণ হয়ে যাবে। কিন্তু 1 জুলাই 1987 পরে যাদের জন্ম তারা নতুন নাম তুলতে গেলে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। স্যার ভীষণ ভালোভাবে উত্তরগুলো দিচ্ছে এবং ভীষণ সহজভাবে বুঝিয়ে দিচ্ছে। আশা করি আপনাদের কোনো সমস্যার হবে না এরপরে, বা বুঝতে কোথাও অসুবিধা হবে না। একটা ভীষণ কমন প্রশ্ন আমি স্যারের কাছে করব, যেটা সবাই প্রায় করছে, যে ম্যাপিংটা কিভাবে হচ্ছে। কারণ অনেকেরই নাম সেখানে নেই এবং সবাই ভাবছে যে আমাদের নাম হয়তো এখানে থাকবেই না, তাহলে কি আমরা ভারতের নাগরিকত্ব আর পাবো না, আমরা কি তাহলে বাদ চলে যাব? হ্যাঁ, এখানে একটা বড় বিষয় আমি বলে দিই যে ইনঅমিনেশন ফর্ম 4 তারিখ থেকে দেওয়া হবে বাড়িতে বাড়িতে, সেটা ফিল আপ করিয়ে জমা নেওয়া হবে। এই কাজটা শুরু হয়নি, কিন্তু এই কাজের আগে দুটো কাজ হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে 2002-এর সাথে 2025 সালের যে ভোটার লিস্ট সেটা মেলানো হয়েছে। এই মেলানোটা আমরা ঘরে বসে করেছি, নির্বাচন কমিশনের নির্দেশে আমরা ঘরে বসে এটা মিলিয়েছি। এবং এই মেলানোর ক্ষেত্রে দেখা গেছে কোথাও 30%, কোথাও 40%, কোথাও বা 50-60, আবার কোথাও 80% পর্যন্ত মিলে গেছে। বাবা মার নাম এবং তার ছেলে মেয়েদের নাম আমরা মিলিয়েছি। কিন্তু কোনো কোনো জায়গায় এমন একটা সমস্যা হয়েছে যে সেই অঞ্চলটা নতুন, একটা নতুন আবাসন বা একটা নতুন পাড়া, নতুন বসতি গড়ে উঠেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের নাম সেখানে পাওয়া যায়নি, কারণ তারা তো অন্য বিধানসভা থেকে এসছে। এইবার নির্বাচন কমিশন যে লিস্ট অলরেডি ওয়েবসাইটে ঝুলিয়ে দিয়েছে যে কাদের ম্যাপিং হয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষের নাম থাকবে না। কারণ থাকবে না কেন? 2002-এ তার নাম ছিল, কিন্তু এখানে থাকবে না। কেন থাকবে না? কারণ তিনি তো অন্য বিধানসভা থেকে এসছেন, তাহলে তারটা তো বাড়ি বসে পাওয়া যায়নি। তিনি কোন বিধানসভা বা কোন রাজ্য থেকে এসছেন সেটা কিন্তু বিএলও খুঁজে পায়নি। পাবে কি করে? তার কাছ থেকে তো আমরা জানিনি বা জানতে যাইনি, ফলে কি হয়েছে, তার নাম নেই। এইবার যখন ফর্ম দেওয়া হবে, ফর্ম জমা নেওয়া হবে, তখন কিন্তু তিনি ওই ফর্মের মধ্যে উল্লেখ করে দেবেন যে 2002 সালে তার কোথায় নাম ছিল, কোন বিধানসভায় কত নম্বর পার্ট এবং কত নম্বর সিরিয়ালে নাম ছিল। সেটা যখন বিএলও পেয়ে যাবেন তখন কিন্তু তার নাম ম্যাপড হয়ে যাবে। তারপরে যে রোলটা বেরোবে, মানে ড্রাফট রোল, যেটা ডিসেম্বরের 7 তারিখে বেরোনোর কথা আছে, সেই 7 তারিখের লিস্টে কিন্তু তাদের সবার নাম বেরিয়ে যাবে যাদের 2002-এ নাম ছিল। এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে অলরেডি ম্যাপড অ্যান্ড ম্যাচড, অর্থাৎ একই বুথে, এখন 2025-এ যে বুথে নাম আছে ওই একই বুথে 2002-এ নাম ছিল, তাদের নামটা ঘরে বসে মেলানো হয়েছে। অনেক ক্ষেত্রে 2002-এ এই বুথে নাম ছিল, তারপরেও নাম ওঠেনি। কেন ওঠেনি? এখানে একটা বিষয় আছে, কারো হয়তো নামের সাথে মাঝখানে কুমার ছিল, কান্তি ছিল বা অন্য কিছু ছিল। এবার 2025-এর লিস্টে ওটা নেই, তিনি মাঝখানে কোথাও একটা সংশোধন করেছেন, তো তার নামও কিন্তু এখানে নেই। কারণ কি, নামটা যেহেতু মেলেনি তার জন্য বিএলও ওটাকে ওকে করেননি। তাহলে যে লিস্টটা এখন টাঙানো হয়েছে 2002 সালের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করে ম্যাচড নেম যেগুলো টানানো হয়েছে, তার মধ্যে 2002-এ নাম ছিল এরকম লোকেরও নাম থাকবে না, কারণ হয়তো সামান্য সংশোধন হয়েছে তার জন্য নামটা রাখা যায়নি। কিন্তু যখন ইনফরমেশন ফর্ম দেওয়া হবে এবং তিনি যখন ফিল আপ করে জমা দেবেন, তখন তো তিনি তার সঠিক তথ্যটা দেবেন এবং বিএলও যখন বাড়িতে যাবেন তিনি তো বলবেন যে এই লোকটাই এটা, আমার এটা চেঞ্জ হয়েছে, এবং কি দেখিয়ে চেঞ্জ হয়েছে, না আমার এই দেখুন পেপার আছে, তো তখন তার নাম ম্যাপড হয়ে যাবে। তার মানে ড্রাফট রোল যখন বেরোবে তখন তার নাম থেকে যাবে। তার মানে 2002-এ নাম ছিল বলেই যে এখন টাঙানো যে লিস্ট, সেই লিস্টে থাকবে, ম্যাচড হয়ে যাবে বা ম্যাপড হয়ে যাবে, তা কিন্তু হয়নি। কিন্তু যখন ফর্ম দেবেন এবং তার মধ্যে তিনি তথ্য দিয়ে দেবেন যে কোন জায়গায় নাম ছিল বা সামান্য ভুল ছিল পরে সংশোধন হয়েছে, এই ব্যাপারটা তিনি যখন বিএলওকে বলবেন তখন ওটা ম্যাপড হয়ে যাবে। তার মানে ড্রাফট রোলে তার কিন্তু নাম থাকবে, কোনো অসুবিধা হবে না।
অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখনো প্রসেস কিন্তু অনেকটা বাকি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি আপনাদের সঠিক তথ্য থাকে, আপনারা ভারতের নাগরিক হিসেবেই পরিচিতি লাভ করবেন এবং থাকবেন। হ্যাঁ, সবাই ভোট দেবে। হ্যাঁ, অবশ্যই সবার ভোটার লিস্টে নাম থাকবে। যারা ভারতের নাগরিক তাদের নাম কিভাবে কাটবে? নির্বাচন সেরকম কোনো নির্দেশ তো বিএলও তো দেয়নি, মানে আমাদের হাতে তো সেরকম কোনো নির্দেশ নেই। এটা নাম কাটার পদ্ধতি নয়, বরং এটা বাছাইয়ের পদ্ধতি, যেখানে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। যারা শিফটেড হয়ে গেছে, অন্য জায়গায় চলে গিয়ে নাম তুলেছেন, এখানে তিনি আর রাখতে চাইছেন না, এখানে নাম রয়ে গেছে, তার নামটা বাদ যাবে। এই রকম কিছু নাম বাদ যাবে, যেটা আমরা বিহারের ক্ষেত্রেও দেখেছি যে প্রথম যখন ড্রাফট রোল বেরোলো তখন কিন্তু অনেকের নাম বাদ গেছে। সে 67 লক্ষ না 80 লক্ষ যাই হোক, একটা কিছু হবে। কিন্তু যখন ফাইনাল যে রোলটা বেরিয়েছে, মানে যে বিহারে যে ভোটটা হবে তার আগে যে ফাইনাল লিস্ট বেরিয়েছে, সেখানে কিন্তু কোনো নাম বাদ নেই, অর্থাৎ একটাও আপিল পড়েনি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে একটা লোকও বলেনি যে আমি ভারতের নাগরিক কিন্তু আমার নাম ভোটার লিস্টে ওঠেনি। এই ঘটনা কিন্তু ঘটেনি। তাছাড়া একটা জিনিস আমাদের মনে করতে হবে যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল বাংলায়, তখন সত্যিই তেমন কোনো কাগজপত্র লাগেনি, কিন্তু সেখানেও 67 লক্ষ লোকের নাম বাদ গেছিল। কেন বাদ গেছিল? তাদেরও নিশ্চয়ই কাগজপত্র ছিল না বা কিছু, কিন্তু সেক্ষেত্রেও তেমন কোনো আপিল হয়নি। পরে আবার অনেকের নাম উঠেছে। যাই হোক, আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কিছু বলতে পারবো না, বা কর্তারা যে নির্দেশ দিচ্ছেন তার বাইরে আমরা কিছু বলতে পারবো না। আমাদের যেটুকু নির্দেশ দিচ্ছেন তাতে আমরা বুঝেছি যে যাদের নাম 2002-এ ছিল তাদের এবং তার ছেলে মেয়েদের, এবং যাদের 2002-এ নাম নেই কিন্তু ভারতের অধিবাসী, পুরনো ডকুমেন্টস রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। সামান্য নামে ভুল, কারো যোগ হয়েছে, কারো বিয়োগ হয়েছে, সামান্য ভুল আছে, এইসব নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, তাদের থাকবেই। অর্থাৎ সঠিক ভোটার, তার ভুল থাক ঠিক থাক, লিস্টে কিন্তু বাছাই হয়ে একেবারে ফ্রেশ একটা লিস্ট বেরোবে। সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। সুতরাং ভারতের নাগরিক হলে সে নাগরিকত্ব পাবে এবং ভোটার লিস্টে নাগরিকত্বের প্রশ্ন উঠছে না। আমরা তো নাগরিকত্ব বিচার করতে পারি না, নির্বাচন কমিশন পারে কিনা সেটাও আমাদের জানা নেই, আমার জানা নেই অন্তত। তো নাগরিকত্বের বিচার নয়, আমরা দেখবো যে ভোটার লিস্টে নাম আছে কিনা, ভোট দিতে পারবে কিনা। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যে নির্দেশ আছে যে যারা সঠিক লোক তার নাম যেন কোনোভাবেই বাদ না যায়। এইটা হচ্ছে ব্যাপার। আমরা নিরপেক্ষভাবে, এবং এই যে পুরো ব্যাপারটা হবে, এখানে কিন্তু রাজনৈতিক দলের যারা এজেন্ট থাকবে সেই এজেন্টদের কিন্তু দেখানো হবে যে প্রসেসটা কিভাবে হচ্ছে। কে কি লিস্ট জমা দিয়েছেন তারা যদি দেখতে চান দেখানো যাবে, বা তারা যদি অবজেকশন দেন সেটাও করা যায়। আমরা দেখবো যে অবজেকশন দিয়েছে সেটা বাদ দেবো কিনা বা রাখবো কিনা, বা কারো নাম যদি সাজেস্ট করে সেটাও ভেবে দেখা হবে যে সে কী কাগজ দিয়েছেন। এই পুরো ব্যাপারটা থাকছে, মানে এমন নয় যে পুরোটা গোপনে হবে। অনেকে শোনা যাচ্ছে আর কি, কখনো আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচন কমিশন না জানিয়ে সব করবে। আমাদের কাছে যা নির্দেশ আছে সব কিছু ওপেন, মানে নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা রাজনৈতিক দলের সাথে যেমন আলোচনা করবে, তাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করবে, তাদের দেখাবে, এবং ফাইনাল লিস্ট বিএলওরা যখন লিস্ট ফাইনালি জমা দেবে সেক্ষেত্রেও তাদের দেখিয়ে দেওয়া হবে ম্যাপিং, ম্যাচিং, কাদেরটা 2002-এ মিল হলো, কাদেরটা হলো না। এই পুরো ব্যাপারটাই কিন্তু ওপেন থাকবে, মানে কোনো গোপনীয়তার কোনো জায়গা নেই। যারা রাজনৈতিক দলের এজেন্ট বিএলওদের সাথে যোগাযোগ করবে বা বিএলওদের সঙ্গে থাকবেন, তারাও কিন্তু এটা দেখতে পাবেন, জানতে পারবে। সুতরাং এক্ষেত্রে কোনো গোপনীয়তার ব্যাপার নেই বা কোনো রাগঢাক করার কিছু ব্যাপার নেই যে গোপনে মুছে দেওয়া হবে রাতের বেলায়, এরকম কোনো নির্দেশ অন্তত আমি পাইনি, বা অন্য বিএলওরা পেয়েছেন কিনা আমি জানি না। আমার মনে হয় না নির্বাচন কমিশন এরকম কোনো নির্দেশ দিয়েছে। তো সেক্ষেত্রে সঠিক ভোটার তার নাম থাকছেই। সুতরাং দর্শকের উদ্দেশ্যে এটা বলাই যায় যে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে যে সবার নাম বাতিল হয়ে যেতে পারে, তো সেই তথ্যের ওপর বিশ্বাস না করে আমরা নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস রাখতেই পারি। হ্যাঁ, তা বলা যায়। নির্বাচন কমিশন তো একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, তারা তো আর পলিটিক্যাল পার্টি নয়, আমি যতদূর জানি আর কি। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সটাই পড়াই এবং আমার বিষয়টা যেহেতু জানা আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা মনে হয় ভালো।
আর তারপরে আমার ব্যক্তিগত আপিল থাকবে যে আপনারা বিএলওদের সাথে সহযোগিতা করুন, কারণ বিএলওদের হাতে যে প্রচুর একটা ক্ষমতা আছে, আপনার নাম বাদ দিয়ে দেবে বা আপনার নাম তুলে দেবে এমনি এমনি, এই ক্ষমতা বিএলওদের হাতে নেই। সত্যি কথা বলতে কি, যেটুকু ক্ষমতা দিয়েছে একেবারে বাধা ধরা, যে এই থাকলে, এই কাগজ থাকলে আপনি তার নামটা ম্যাপ করে দিন, আর যদি না থাকে তা আপনি তাকে হেয়ারিংয়ে পাঠাবেন। তো বড়বাবুরা দেখবেন, কর্তাবাবুরা দেখবেন, দেখে ঠিক করবেন যে আদৌ সেটা কি হবে। সেটা আমাদের হাতে আদৌ কিছু নেই। এবং তারপরেও কাদের নাম উঠবে না উঠবে সেটা যদি পরামর্শ করতে চান বিকল্প পদ্ধতি কী আছে, সেসব ব্যাপারগুলো তো পলিটিক্যাল পার্টির নেতারা আছেন বা অন্য প্রশাসনিক কর্তারা আছেন, তারা ঠিকঠাক করবেন যে যাদের নাম উঠলো না তাদের কি হবে বা কেন উঠলো না, সেগুলো নিশ্চয়ই তারা দেখবেন। এইসব ব্যাপার নিয়ে আমাদের বলার নেই। আর মিডিয়া সম্পর্কে বললে আমি বলবো যে গণতন্ত্রের 4টে স্তম্ভ হয়, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টে স্তম্ভ বাদে 4 নম্বর যে স্তম্ভ সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। যে সংবাদ মাধ্যমের উপর আমাদের ভরসা রাখতে হবে। সংবাদ মাধ্যম যথার্থই খবর প্রকাশ করে, কিন্তু তাদের কাছে যে খবরটা যাবে তারা তো সেটাই প্রকাশ করবে স্বাভাবিকভাবে। তবে আমি একটা জিনিস বলবো যে কারো নাম এই যে ম্যাচিং এবং ম্যাপিংয়ে আসেনি, অর্থাৎ নির্বাচন কমিশন এই নাম তাদের ওয়েবসাইটে দিয়েছে যে কাদের নাম ম্যাচড হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি নির্ভর করেছে একটা টেবিল ওয়ার্কের উপর, অর্থাৎ বিএলও বাড়ি বসে ঠিক করেছে। সেক্ষেত্রে তো নাম নাই থাকতে পারে, সামান্য প্রসেস অনেকটা বাকি। হ্যাঁ, অনেকটা প্রসেস বাকি। আসলে সেক্ষেত্রে নাম না উঠতে পারে, কারণ উঠবে কি করে, সেক্ষেত্রে বাড়ি বসে মেলানো হয়েছে এবং সেই মেলানোর সময় দেখা গেছে নামে কোথাও সামান্য এদিক ওদিক রয়েছে বা কিছু, তার জন্য তাদের নামটা ম্যাপ করা হয়নি। কিন্তু যখন ইনঅমারেশন ফর্ম তার বাড়িতে যাবে, তিনি যখন নিজে উপস্থিত হয়ে বলবেন যে এই নামটাই এই লোক, সামান্য চেঞ্জ হয়েছে, পরে পরিবর্তন হয়েছে, তাদের নাম তখন উঠে যাবে। এটা নিয়ে কোনো রকম, সুতরাং চিন্তার কোনো আর কারণ নেই। হ্যাঁ, তাদের চিন্তা নেই, তাদের কোনোভাবে চিন্তা নেই। মানে 2002-এ নাম ছিল, তাদের ছেলে মেয়ের নাম উঠবে কিনা, তার নাম উঠবে কিনা, এটা নিয়ে কোনো চিন্তা নেই। বা আমি আরও একটা ব্যাপারটা বললাম যে 2002-এও ছিল না, কোনো কারণে 2002-এ যখন এসআইআর হচ্ছে তিনি হয়তো উপস্থিত হতে পারেননি, যে কোনো কারণে তার নাম কাটা গেছে। তো নাম কাটা গেছে মানে তার ভারতীয় নাগরিকত্ব চলে গেছে তা তো নয়, তিনি সেই সময় হয়তো করতে পারেননি কোনো কারণে, তিনি তার পুরনো কাগজ দেখাবেন।